আমি 5 দিনের জন্য পালিয়েছিলাম বিনা বেতনের কাজের মেয়ে হওয়া থেকে বাঁচতে, কিন্তু ফিরে আসার পর ঘরদোর অগোছালো থাকাটা আমাকে ততটা আতঙ্কিত করেনি যতটা আতঙ্কিত করেছিল আমার স্বামী। আমি 5 দিনের জন্য বাড়ি ছেড়েছিলাম, কারণ আমার স্বামীর লোকজনের কাছে গৃহকর্মীর মতো আচরণ পাওয়া আমার জন্য সহ্য ক্ষমতা বাইরে চলে গিয়েছিল। ফিরে এসে দেখলাম পুরো ফ্ল্যাট লন্ডভন্ড, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই কয়েকদিন আমার স্বামী যেরকম মানুষে পরিণত হয়েছে তা দেখে আমি শিউরে উঠলাম। সবকিছু শুরু হয়েছিল বুধবার বিকেলে। আমাদের ছোট ফ্ল্যাটের রান্নাঘর আমি রাতের জন্য তরকারি কাটছিলাম। হঠাৎ আরিয়ান ওর ফোনের ও পাশটা হাত দিয়ে চেপে ধরে অপরাধীর মতো মুখ করে আমার দিকে তাকালো। তারপর বলল, প্রিয়া, আম্মা ফোন করেছে, ওনারা কয়েকদিনের জন্য আসতে যাচ্ছেন, সাথে মেজো খালা আর খালুও আসবেন, আর আপু আসবে ওর 2 বাচ্চা সহ। আমি আমার হাতের বটিটা নামিয়ে নিয়ে চুলাটা বন্ধ করলাম। তারপর বললাম, কবে? সে বলল, এই তো শুক্রবার, 1 সপ্তাহের জন্য, হয়তো আরো 2-1 দিন বেশি হতে পারে। আমি বললাম, 1 সপ্তাহ? তখন আমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনলাম আর বললাম, গত 1 বছরে এই নিয়ে 3 বার এমন হলো। ওদের 1 সপ্তাহ মানে তো অন্তত 3 সপ্তাহ, আর কয়দিন মানে হলো আমাকে সকাল দুপুর রাত 7-8 জনের জন্য রান্না করতে হবে। তার উপর আপুর 2 বাচ্চার প্রতিদিন আলাদা আলাদা আবদার, আজ পিৎজা, কাল বিরিয়ানি, পরশু লুচি। আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম, আরিয়ান, আমাদের তো একটা 1 বেডরুমের ছোট ফ্ল্যাট, এতে এত মানুষ কোথায় থাকবে? আগের বারের মতো ও আবার কাজ ঝাঁকালো আর বলল, আম্মা আব্বা আমাদের খাটে থাকবে, মেজো খালা খালু ড্রয়িং রুমে সোফায় থাকবে, আর আপু ওর বাচ্চাদের নিয়ে নিচে তোষক পেতে থাকবে, আমরা না হয় মেঝেতে পাটি পেতে শুয়ে পড়বো। আমি বললাম, আগের বার ওদের এই মেহমানদারির পর আমার কোমর ব্যথায় কয়েক সপ্তাহ ভুগতে হয়েছিল। প্রতিদিন ভোর 6টায় ওঠা, সবার নাস্তা বানানো, আবার রাতে সবার খাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে 12টা। আমাদের জমানো টাকার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বাজারের পেছনে, অথচ কেউ একবার জিজ্ঞাসাও করেনি যে আমাদের কোনো সাহায্য লাগবে কিনা। আমি তার কাছে সরাসরি জানতে চাইলাম বাজারে টাকার কি ব্যবস্থা করবে। আরিয়া নামতা আমতা করে বলতে লাগলো যে ওরা তো মেহমান, নিজের পরিবারের কাছে টাকা চাইবো, কেমন দেখায় না? আমি বললাম, কেমন দেখায় আবার? আমাদের ঘরে বসে খাওয়াটা অশালীন মনে হয় না? কিন্তু তাদের হাত থেকে কয়েকটা টাকা খরচ হওয়া ব্যাপারটা তোমার কাছে লজ্জার মনে হয় না? শুক্রবার ওনারা 3টা বিশাল সুটকেস নিয়ে হাজির হলেন। কোনো খাবার না, কোনো মিষ্টি না, শুধু নিজেদের কাপড় চোপড়। আমার শাশুড়ি ঘরে ঢুকেই রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললেন এবং নাক সিটকালেন। বললেন, আরিয়ান, তোরা তো বেশ ভালোই আছিস, কিন্তু তোদের ফ্রিজ তো দেখি পুরোই খালি। আমি তখন মাত্র অফিস থেকে ফিরে 2000 টাকার বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি জবাব দিলাম, আম্মা, আপনারা কখন আসবেন ঠিক মতো জানতাম না তো, তাই আগে থেকেই সব কিনে রাখিনি। তারপর আমার মেজো খালা বলল যে কিসের যেন গন্ধ আসতেছে, বাথরুমটা কেমন স্যাঁতসেঁতে মনে হচ্ছে। আমি সংক্ষেপে বললাম, পাইপে একটু লিক হয়েছে, তাই এরকম গন্ধ আসতেছে। আমি রান্নাঘরে গিয়ে বাজার গোছাতে লাগলাম। আরিয়ানুর আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কারো ব্যাগ টেনে দিচ্ছে, কারো গল্প শুনছে। আমার কোনো অস্তিত্বই যেন সেখানে নেই। 3 দিন এইভাবেই চললো। প্রতিদিন 6:30টায় ঘুম থেকে উঠা, নাস্তা বানানো, ডিম, রুটি, সুজি সবকিছু রেডি করে দেওয়া। তারপর আপুর 2 বাচ্চা রাফি আর নাবিলা মুখ বাঁকালো। ওরা বলল, আবার একই নাস্তা? আমরা এসব খাবো না, মামুনি পিৎজা বানিয়ে দাও। অথচ ওদের মা তখন সোফায় শুয়ে আরামে ফেসবুক স্ক্রল করতেছে। উনি বললেন, প্রিয়া, একটু দোকানে যেতে পারবে? বাচ্চাদের জুস শেষ হয়ে গেছে। একবারও তিনি বলল না যে আমি গিয়ে নিয়ে আসি, বা টাকাটা নাও, এটা দিয়ে তুমি কিনে নিয়ে আসো। আমি যেন ওদের কেনা গোলাম হয়ে গেছি। চতুর্থ রাতে আমি যখন নিজের সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজছিলাম, হঠাৎ টের পেলাম আমার চোখের পানি টপ টপ করে পড়ছে। চরম ক্লান্তি আর অপমানে বুক ফেটে যাচ্ছিল। অফিসার প্রচন্ড কাজের চাপ ছিল। 10 ঘন্টা ডিউটি শেষ করে রাত 8টায় বাসায় ঢুকেছি। বাসায় ঢোকার সাথে সাথে শাশুড়ি মা বললেন, প্রিয়া, রাতের খাবারে কি হবে আজকে? আমরা কিন্তু খুব ক্ষুধার্ত। আমি ওনার দিকে তাকালাম, তারপর তাকালাম আরিয়ানের দিকে, যে ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। আপু ফোনে কথা বলছে, খালা ড্রয়িং রুমে নাটক দেখছে। আমি বললাম, আমি রান্না করে দিচ্ছি মা। আমার নিজের কণ্ঠস্বর নিজের কাছেই তখন অচেনা মনে হলো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। আমার হাত কাঁপছে, মনে হচ্ছিল আর 1 মুহূর্ত এখানে থাকতে পারবো না। হঠাৎ আমার ফোনটা কেঁপে উঠলো। আমার বান্ধবী নিশার মেসেজ। সে লিখছে, প্রিয়া, কক্সবাজারের একটা লাস্ট মিনিট ডিল পেয়েছি, 5 দিনের ট্রিপ, খুব সস্তায়, যাবি? তোর একটা ব্রেক খুবই দরকার। আমি মনে মনে ভাবলাম, 5 দিন কোনো রান্না নেই, কেউ কিছু বলবে না, প্রিয়া এটা দাও ওটা করো। আমি ব্যাংকিং অ্যাপ খুলে ব্যালেন্স চেক করলাম, মাত্র বেতন ঢুকেছে, আমার নিজের টাকা। গত কয়েকদিনে আরিয়ানের আত্মীয়দের পিছনে আমার 8000 টাকার উপর খরচ হয়েছে, অথচ একটা ধন্যবাদও তারা আমাদেরকে দেয়নি। আমি নিশাকে রিপ্লাই দিলাম, আমি যাচ্ছি, ডিটেলসটা পাঠা। সেদিন রাতেও আমি পনিরের তরকারি আর রুটি বানালাম, চুপচাপ ডাইনিং টেবিল সাজালাম। কেউ একবার বললো না যে প্রিয়া এসো একসাথেই খাই। খাওয়া শেষে আরিয়ানের কাছে গেলাম। আমি বললাম যে আমি পরশুদিন ঢাকার বাইরে যেতে হবে আমাকে, অফিসের কাজে 5 দিনের জন্য। আরিয়ান অবাক হয়ে ভ্রু কুচকালো আর বললো, এখন মানে এই অবস্থায় মেহমানদের কি হবে? আমি বললাম, তুমি সামলে নেবে, ওরা তোমার পরিবার। আরিয়ান বলল, প্রিয়া, এটা অন্যায়, বাসায় মানুষজন আর তুমি চলে যাবে। আমি বললাম, শোনো, গত 4 দিন ধরে আমি একাই সব করেছি, এখন তোমার বালা। প্রয়োজনে বাজার থেকে খাবার কিনে নিও, আমার বেতনের যথেষ্ট খরচ করেছি আমি। পরদিন সকালে আমি ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন আর বললেন, আরিয়ান বলল তুমি নাকি কোথাও যাচ্ছ? বড়ই আফসোস, মেহমানদের সেবা করার সুযোগটাও হারালে তুমি। আমি ছোট করে বললাম, অফিসের কাজ আছে আম্মা। তখন শাশুড়ি বলল, যাওয়ার আগে অন্তত কিছু রান্না করে রেখে যাও,
আরিয়ান তো আর ওসব বুঝে না। আমি চায়ের কাপটা ধুয়ে সিঙ্কে রাখলাম আর বললাম, ফ্রিজে সবকিছুই আছে, ইউটিউব দেখে দেখে রান্না করে নিন, এখানে সবাই সুস্থ এবং প্রাপ্তবয়স্ক। ওনার মুখটা হা হয়ে গেল আমার কথা শুনে। নিশা এয়ারপোর্টে দাঁড়িয়ে হাসি মুখে আমাকে অভ্যর্থনা জানালো। তারপর বলল, কিরে ফেরারি বউ, স্বাধীনতার জন্য তৈরি? আমি বললাম, হ্যাঁ একদম। এরপর কক্সবাজারের সমুদ্রের পাড়ে যখন দাঁড়ালাম, মনে হলো কতদিন পর বুক ভরে শ্বাস নিচ্ছি। ফোনটা অন করতেই আরিয়ানের মেসেজের বন্যা। প্রিয়া, আম্মা জিজ্ঞাসা করছে লবণ কোথায়। আমি ফোনটা বন্ধ করে দিলাম। ওই 5 দিন ছিল স্বপ্নের মতো। আমি আমার মতো ঘুমালাম, সাগরের পাড়ে হাঁটলাম, যা ইচ্ছা খেলাম, কেউ আমাকে হুকুম দেওয়ার ছিল না। তৃতীয় দিনে ফোনটা একবার অন করলাম, আরিয়ানের 30টা মেসেজ। রাগের এক পর্যায়ে থেকে এখনো অসহায় হয়ে পড়েছে। আমি শুধু একটা রিপ্লাই দিলাম, আমি ভালো আছি, 2 দিন পর ফিরবো, নিজেদেরটা নিজেরা সামলাও। নিশা বলল, ঠিক করেছিস, ওদেরকে বুঝতে দে তোর অভাবটা। আমি মাথা নাড়ালাম, যদিও বুকের ভেতর একটা ভয় দানা বাঁধছিল, ও কি বুঝতে পারবে কিনা, নাকি ভাববে আমি ওর সাথে বেইমানি করেছি। কিন্তু ওর পরিবার কেন সবসময় শুধু আমারই দায়িত্ব হবে? 5 দিন পর আমি যখন আমার ফ্ল্যাটের দরজায় দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল। জানি না ভেতরে কি অপেক্ষা করছে, বিশৃঙ্খলা নাকি বড় কোনো ঝড়, নাকি এক হিমশীতল নীরবতা। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি যখন সদর দরজার চাবি ঘুরালাম, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। ভাবছিলাম আরিয়ান হয়তো বা রাগে অগ্নিশর্মা হয়ে থাকবে, কিংবা শাশুড়ি আম্মা আমাকে দেখে বেয়াদব বলে গালি দিবেন। কিন্তু দরজা খুলে আমার নাকে এক ভ্যাবসা বিশ্রী গন্ধ এলো। পুরো ড্রয়িং রুম লন্ডভন্ড। সোফার উপর এটো প্লেট পড়ে আছে, কার্পেটের উপর রাফিয়ান নাবিলা চিপসের গুঁড়ো পা দিয়ে মরিয়ে ধুলা হয়ে মিশে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাসায় কোনো আওয়াজ নেই। আমি ব্যাগটা নিয়ে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার কলিজা শুকিয়ে গেল। আমার শাশুড়ি আম্মা আর মেজো খালা খাটের উপর বসে আছেন, দুজনের মুখই গম্ভীর। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখেও এগিয়ে এলো না। তারপর ধীরকণ্ঠে আমাকে বলল, ফিরে এলে তাহলে? আমি শান্তভাবে বললাম, অফিসের কাজ শেষ হয়েছে। শাশুড়ি আম্মা তেসরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, অফিসের কাজ নাকি নবাবজাদির শখ মেটানো? ঘরের এই অবস্থা দেখেছিস? আমাদের না খেয়ে মারার ফোন দিয়ে এটেছিলি। আমি দেখলাম সিঙ্কের সামনে এক পাহাড় থালা বাসন জমে আছে, রান্নাঘরে পচা তরকারির গন্ধ। এই 5 দিনে কেউ এক ফোঁটা পানি দিয়েও ঘরটা মুছেনি। আমি জবাব দিলাম, আপনারা তো 4 জন সুস্থ মানুষ ছিলেন, 5 দিনে কেউ একবার ঘরটা পরিষ্কার কথাও ভাবেননি। মেজো খালা ফোরন কাটলেন, বললেন, আমরা এখানে মেহমান হয়ে এসেছি প্রিয়া, ঝিগিরি করতে না। আরিয়ান বেচারা অফিস থেকে এসে এসব করেছে। ওর দিকে তাকিয়ে তোর একটুও মায়া হলো না? আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো, ওর চোখগুলো লাল। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কে ভেবেছিলে এভাবে পালানোর পর আমি তোমাকে খুব আদর করে বরণ করব? আমার মা আর খালাদের সামনে আমাকে ছোট করে তোমার কি লাভ হলো? আমি অবাক হয়ে বললাম, আমি ছোট করিনি আরিয়ান, আমি শুধু আমার প্রাপ্য অধিকার আর একটু বিশ্রাম চেয়েছিলাম। আরিয়ান চিৎকার করে উঠল আর বলল, অধিকার? পরিবারের সেবা করা তোমার দায়িত্ব। আমার বোন আর বাচ্চারা আজ সকালে চলে গেছে, কারণ এখানে খাবার দাবার ঠিক মতো পাচ্ছে না। আম্মা খালা সবাই আজ বিকালের বাসেই চলে যাবে। তুমি এবার খুশি এখন? আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আরিয়ান একবারও জানতে চাইল না আমি কেমন ছিলাম। ও শুধু দেখছে ওর আরামের বিঘ্ন ঘটেছে। ও এগিয়ে এসে আমার সুটকেসটা লাথি দিয়ে সরিয়ে দিল আর বলল, আজ থেকে একটা কথা মনে রেখো প্রিয়া, এই ঘরে থাকতে হলে আমার শর্তে থাকতে হবে। তোমার ওই অফিসের বাহানা আর চলবে না। আমার মনে হলো আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আসলে এই লোকটা না। এই লোকটা একটা স্বার্থপর পুরুষতান্ত্রিক সমাজের প্রতিধ্বনি। আমি ব্যাগটা আবার হাতে তুলে নিলাম। শাশুড়ি গর্জে উঠলেন আর বললেন, কোথায় যাচ্ছ? আমি ধীর স্থির কণ্ঠে বললাম, আপনারাই তো চলে যাচ্ছেন, আর আমিও ভাবলাম ঘরটা যেহেতু আপনারাই গুছিয়ে রাখতে পারেন নাই, তাহলে আমি এখানে কার জন্য থেকে সেবা করব। আরিয়ানকে বললাম, আরিয়ান, আমি ফিরে এসেছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু তুমি আবার প্রমাণ করলে যে আমার চেয়ে তোমার কাছে তোমার আরামটাই বড়। আমি আরিয়ানের চোখের দিকে তাকালাম। সেখানে এক মুহূর্তের জন্য ভয় দেখলাম, কিন্তু পরক্ষণে সেটা আবার রাগে ঢেকে গেল। আমি ড্রয়িং রুমের চাবিটা টেবিলের উপর রাখলাম আর বললাম, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। যেদিন বুঝবে যে স্ত্রী মানে গৃহকর্মী নয় সেদিন ফোন দিও। আমি যখন দরজা দিয়ে বেরিয়ে আসছিলাম, আরিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলছিল, একবার বের হলে আর কোনোদিনও ফিরে আসবে না, মনে রেখো। আমি পেছনে তাকাইনি। কিন্তু 3 দিন পর আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোনের ওপাশ থেকে যে কথাগুলো ভেসে এলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি যখন বাবার বাড়িতে এসে পৌঁছালাম, আব্বা আম্মা আমার শুকনো মুখ দেখে অবাক হয়েছিলেন। আব্বা সব ঘটনা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের সম্মানের চেয়ে বড় কিছু নেই মা, তুই ঠিক কাজই করেছিস। 3 দিন কেটে গেল। আরিয়ানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করলো না, না কোনো ক্ষমা প্রার্থনা, না কোনো খোঁজ নেওয়া। আমি ভেবেছিলাম আমার 3 বছর সংসারটা কি তবে এখানেই শেষ হয়ে যাবে। ঠিক তখনই অচেনা একটা নাম্বার থেকে কল এলো। আমি কলটা রিসিভ করতে ওপাশে ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ শুনতে পেলাম। বলল, মামুনি, আমি নাবিলা। আপুর ছোট মেয়ে নাবিলার কণ্ঠ শুনে আমার বুকটা ধক করে উঠলো। আমি বললাম, নাবিলা মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার মা কোথায়? তখন সে বলল, আম্মু আর নানু ঝগড়া করছে অনেক জোরে জোরে। মামা অসুস্থ হয়ে শুয়ে আছে, কেউ তাকে দেখছে না, দেখাশোনা করার কেউ নেই। মামুনি, তুমি কবে আসবে? নাবিলার কথা শুনে আমি থমকে গেলাম। আরিয়ান অসুস্থ, অথচ ও আমাকে একটা খবরও দেয়নি। আমি আর দেরি করতে পারলাম না। রাগের চেয়েও বড় হয়ে দাঁড়ালো তখন আমার 3 বছরের মায়া। আব্বাকে বুঝিয়ে বিকেলের মধ্যে আমি আবার সেই ফ্ল্যাটের সামনে দাঁড়ালাম। দরজা ভেজানো ছিল। ভেতরে ঢুকতেই কানে এলো শাশুড়ি আর আপুর তপ্ত বাক্য বিনিময়। আপু চেঁচিয়ে বলতেছে, আমি আর পারছি না মা, আরিয়ানের জন্ডিস
ধরা পড়েছে। ও বিছানা থেকে উঠতে পারছে না। এখন ওর সেবা কে করবে? আমি কি আমার বাচ্চাদের দেখবো নাকি ওকে দেখবো? প্রিয়াকে কেন তাড়ালে তুমি? শাশুড়ি আম্মার গলা আরো চড়া। তিনি বলল, আমি কি জানতাম ওই মেয়ে সত্যি সত্যি চলে যাবে? আর তুই বা কেমন বোন? ভাইটা অসুস্থ, একটু সুজি বানিয়ে দিতে পারিস না? আপু বলল, আমি এই নোংরা ঘরে থাকতে পারবো না। আরিয়ানের চিকিৎসা আর খাবারের খরচ কে দেবে? প্রিয়ার বেতন ছাড়া যে এই সংসার অচল সেটা কি তুমি ভুলে গেছো? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শিউরে উঠলাম। তার মানে আরিয়ানের অসুস্থতা চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে খরচ আর সেবা। ওরা আমাকে মানুষ নয়, বরং একটা উপার্জনকারী যন্ত্র আর সেবিকা হিসেবে চেয়েছিল। আমি পর্দা ঠেলে ঘরে ঢুকলাম। আমাকে দেখে দুজনের ঝগড়া মুহূর্তেই থেমে গেল। শাশুড়ি আম্মা থতমত খেয়ে বললেন, প্রিয়া এসেছিস? দেখ না আরিয়ানের কি অবস্থা হয়েছে। আমি ওনার দিকে তাকালাম না, সোজা শোবার ঘরে চলে গেলাম। আরিয়ান জ্বরে আর জন্ডিসে হলদেটে হয়ে বিছানায় পড়ে আছে। আমাকে দেখে ওর চোখের কোণে জল গড়িয়ে পড়লো। ও কিছু বলতে চাইলো, কিন্তু আমি হাত বাড়িয়ে ওকে থামালাম। আমি আলমারি খুলে ওর জরুরি কাগজপত্র আর কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আরিয়ান ক্ষীণ স্বরে আমাকে জিজ্ঞাসা করলো, কি করছো প্রিয়া? আমি তাকে বললাম, তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তোমার লিভারের অবস্থা ভালো মনে হচ্ছে না। তারপর ড্রয়িং রুমে এসে শাশুড়ি আর আপুর দিকে তাকালাম। তাদেরকে বললাম, আপনারা এখনই ব্যাগ গুছিয়ে নিন। আরিয়ান অসুস্থ, এই অবস্থায় আপনাদের সেবা করার মতো শক্তি বা টাকা কোনোটাই আমার নেই। আমি ওকে হাসপাতালে ভর্তি করাচ্ছি, আমি সেখানেই থাকবো। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন, কিন্তু আমরা কোথায় যাব? আমি বললাম স্পষ্ট করে যে আপনারা যেভাবে এসেছিলেন সেভাবেই ফিরে যাবেন। আর মেজো খালাদেরও বলে দেবেন এটা কোনো লঙ্গর খানা নয়। সেই রাতে আরিয়ানকে হাসপাতালে ভর্তি করানোর পর কেবিন আমরা দুজন একা ছিলাম। স্যালাইন চলছে ওর হাতে। আরিয়ান আমার হাতটা ধরতে চাইলো আর বলল, আমাকে মাফ করে দিও প্রিয়া। আমি বুঝতে পারিনি ওরা তোমাকে এতটা ছোট করে দেখছিল। আমি ভেবেছিলাম পরিবার মানে মিলেমিশে থাকা। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ পরিবার মানে মিলেমিশে থাকা আরিয়ান, কিন্তু একজনের ঘাড়ে চেপে বসা নয়। এই জন্ডিসটা হয়তো তোমার দরকার ছিল। একা হাতে সব সামলে গিয়ে আজ তুমি বুঝতে পারছো যে আমি গত 3 বছর ধরে কি বিষ হজম করছিলাম। আরিয়ান চুপ করে রইল। তবে আমি জানতাম না যে এই অসুস্থতা আর এই ঝগড়া আমাদের জন্য আরো বড় একটি পরীক্ষার সূচনা করবে। হাসপাতাল থেকে ফেরার পর আরিয়ান কি তার মায়ের বিরুদ্ধে গিয়ে আমার মর্যাদা দিতে পারবে, নাকি সুস্থ হয়ে আবার সেই পুরনো রূপে ফিরবে? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর এটা শেষ পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আর প্রত্যেকটা পর্বই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। আর ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।